প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যাদের আগামী মাসে টেস্ট পরীক্ষা রয়েছে ও যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য বিজ্ঞান বিভাগের রসায়ন বিষয়ের চতুর্থ অধ্যায়ে পর্যায় সারণী থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসে থাকে সে সকল প্রশ্নগুলি নিয়ে আজকের এই ভিডিও। প্রথমে আমরা দেখে নিব যে সকল প্রশ্নগুলি জ্ঞানমূলক পরীক্ষায় এসে থাকে। জ্ঞানমূলক প্রশ্নের উত্তর ক অংশের জন্য। প্রশ্ন 1, ইলেকট্রন আসক্তি কাকে বলে? উত্তর, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মৌল গ্যাসীয় পরমাণুতে এক মৌল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মৌল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয় তাকে ওই মৌলের ইলেকট্রন আসক্তি বলে। 2, মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো, অথবা পর্যায় সূত্রটি লেখো, অথবা আধুনিক পর্যায় সূত্রটি লেখো। উত্তর, মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এটি হচ্ছে পর্যায় সূত্র। 3, ডুবেরাইনের ত্রয়ী সূত্রটি লেখো, অথবা ডুবেরাইনের ত্রয়ী সূত্রটি কী? উত্তর, তিনটি মৌলকে তাদের পারমাণবিক ভর অনুসারে সাজালে দ্বিতীয় মৌলের পারমাণবিক ভর প্রথম ও তৃতীয় মৌলের পারমাণবিক ভরের যোগফলের অর্ধেক বা তার কাছাকাছি হয়। একে ডুবেরাইনের ত্রয়ী সূত্র বলে। 4, মুদ্রা ধাতু কাকে বলে, অথবা মুদ্রা ধাতু কি? উত্তর, পর্যায় সারণীতে গ্রুপ 11 অর্থাৎ 11তে অবস্থিত তামা, রূপা, সোনা মৌলসমূহকে একত্রে মুদ্রা ধাতু বলা হয়। 5, অবস্থান্তর মৌল কাকে বলে? উত্তর, গ্রুপ 3 থেকে 12 এর মধ্যে অবস্থিত যেসব মৌলের কোনো সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিক পূর্ণ থাকে তাদেরকে অবস্থান্তর মৌল বলে। 6, পর্যায় সারণী কাকে বলে? উত্তর, পারমাণবিক সংখ্যার ক্রমানুসারে প্রায় একই ধরনের ধর্ম বিশিষ্ট মৌলসমূহকে একই শ্রেণীভুক্ত করে আবিষ্কৃত সব মৌলকে স্থান দিয়ে মৌলসমূহের যে সারণী তৈরি করা হয় তাকে মৌলের পর্যায় সারণী বলা হয়। 7, অষ্টক সূত্রটি বিবৃতি করো, অথবা নিউল্যান্ডের অষ্টক সূত্রটি বিবৃত করো। উত্তর, মৌলসমূহকে যদি পারমাণবিক ভরের ছোট থেকে বড় অনুযায়ী সাজানো যায় তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। এটা হচ্ছে নিউল্যান্ডের অষ্টক সূত্র অথবা অষ্টক সূত্র। 8 নম্বর যে প্রশ্নটি রয়েছে, আয়নীকরণ শক্তি কাকে বলে, অথবা আয়নীকরণ শক্তি কী? উত্তর, গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের এক মৌল গ্যাসীয় পরমাণু থেকে এক মৌল ইলেকট্রন অপসারণ করে এক মৌল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন হয় তাকে ওই মৌলের আয়নীকরণ শক্তি বলে। প্রশ্ন 9, নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে, অথবা পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়ে থাকে? উত্তর, পর্যায় সারণীতে 18 নম্বর যে গ্রুপটি রয়েছে অর্থাৎ সেটি আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস। তো পর্যায় সারণীতে গ্রুপ 18তে অবস্থিত মৌলসমূহকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। গ্রুপ 18তে যে সকল মৌলগুলো রয়েছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন, অর্গানিজন, এই 7টি মৌল হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এখন আমরা দেখব অনুধাবন প্রশ্নের উত্তর ক অংশের জন্য যে প্রশ্নগুলি এসে থাকে। প্রথম প্রশ্নটি, ক্যালসিয়ামকে মৃতকার ধাতু বলা হয় কেন, ব্যাখ্যা করো, অথবা ক্যালসিয়ামকে মৃতকার ধাতু বলা হয় কেন ব্যাখ্যা করো। ক্যালসিয়াম মৃতকার ধাতু ব্যাখ্যা করো। আমরা দেখব এখন ক্যালসিয়ামকে মৃতকার ধাতু বলা হয় কেন। আমরা জানি পর্যায় সারণী গ্রুপ 2 অবস্থিত সকল মৌলগুলাকে বলা হয় মৃতকার ধাতু। এই প্রশ্নটির উত্তর, পর্যায় সারণীর গ্রুপ 2-এ 6টি মৌলকে মৃতকার ধাতু বলা হয় কারণ মৌলগুলোকে মাটিতে বিভিন্ন যৌগ হিসাবে পাওয়া যায় এবং এরা ক্ষার তৈরি করে। ম্যাগনেসিয়াম ইলেকট্রন বিন্যাস অনুসারে গ্রুপ 2-এর সদস্য, এটি মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায় এবং ক্ষার তৈরি করে, তাই ম্যাগনেসিয়ামকে মৃতকার ধাতু বলা হয়। প্রশ্ন 2, হিলিয়ামকে গ্রুপ 18-এ রাখা হয় কেন,
অথবা পর্যায় সারণীতে হিলিয়াম কোন গ্রুপে অবস্থিত? উত্তর, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা জানি হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2 এবং তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s², অর্থাৎ এটার উপশক্তি স্তরের প্রথম যে শক্তি স্তরটা রয়েছে সেটাতেই থাকে, তার দুটি মাত্র ইলেকট্রন রয়েছে। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অনুসারে একে গ্রুপ 2-এ অবস্থান এবং 2-এ স্থান দেওয়া উচিত ছিল, কিন্তু গ্রুপ 2-এ এর মৌলসমূহের তীব্র তড়িৎ ধনাত্মক মৃত্তিকার ধাতু। বিষয়টি হচ্ছে এখানে হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তাহলে সেটিকে গ্রুপ 2-এ রাখার কথা ছিল, কিন্তু সেটিকে গ্রুপ 2-এ রাখা হয়নি, কারণ হিলিয়াম হচ্ছে একটি নিষ্ক্রিয় গ্যাস, আর গ্রুপ 2-এ যে সকল মৌলগুলি রয়েছে সেগুলো হচ্ছে মৃত্তিকার ধাতু, যার কারণে তাদের ধর্ম এবং বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে সেটি হিলিয়ামকে সাধারণত গ্রুপ 2-এ রাখা হয়নি। অপরদিকে হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস, এর ধর্ম অন্যান্য নিষ্ক্রিয় গ্যাস নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন, রেডন ইত্যাদির সাথে মিলে যায়। হিলিয়ামের ধর্ম কখনোই তীব্র তড়িৎ ধনাত্মক মৃত্তিকার ধাতুর মতো হয় না, তাই হিলিয়ামকে নিষ্ক্রিয় গ্যাসসমূহের সাথে গ্রুপ 18-তে রাখা হয়েছে। প্রশ্ন 3, ক্লোরিন একটি হ্যালোজেন মৌল। আমরা জানি গ্রুপ 17-তে যে সকল মৌলগুলো রয়েছে প্রত্যেকটি হচ্ছে হ্যালোজেন মৌল এবং সবগুলি মৌলই লবণ উৎপাদনকারী। অথবা ক্লোরিনকে হ্যালোজেন বলা হয় কেন, ব্যাখ্যা করো। উত্তর, পর্যায় সারণীর গ্রুপ 17-তে 6টি মৌলকে হ্যালোজেন বলা হয় কারণ এরা সামুদ্রিক লবণ গঠন করে। ক্লোরিন একটি হ্যালোজেন কারণ ইলেকট্রন বিন্যাস অনুসারে এটি পর্যায় সারণীর গ্রুপ 17 এর মৌল এবং এটি সোডিয়াম ক্লোরাইড এবং পটাশিয়াম ক্লোরাইড ইত্যাদি সামুদ্রিক লবণ গঠন করে থাকে। প্রশ্ন 4, ক্লোরিন অপেক্ষা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কেন, ব্যাখ্যা করো। আমরা দেব ক্লোরিন অপেক্ষা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি কেন। একই গ্রুপের উপর থেকে নিচে মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ফলে ইলেকট্রনের শক্তি স্তরের সংখ্যা বাড়তে থাকে। একই গ্রুপের উপর থেকে নিচে মৌলের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ফলে ইলেকট্রনের শক্তি স্তরের সংখ্যা বাড়তে থাকে। অর্থাৎ প্রথম যে মৌলটি থাকবে, যেমন আমরা পর্যায় সারণীর প্রথম যে গ্রুপটি রয়েছে সেখানে প্রথমেই রয়েছে হাইড্রোজেন এবং হাইড্রোজেনের পরে রয়েছে সেখানে সোডিয়াম, সোডিয়ামের পরে রয়েছে সেখানে পটাশিয়াম। অর্থাৎ এখানে প্রথমত হচ্ছে যে সকল ক্ষার ধাতুগুলির সর্বশেষ শক্তি স্তরে 1 করে রয়েছে, এ সকল ক্ষার ধাতুগুলো গ্রুপ 1-এ রয়েছে, কিন্তু এই ক্ষার ধাতুগুলো পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ফলে ইলেকট্রনের শক্তি স্তরের সংখ্যা বাড়তে থাকে। অর্থাৎ যাদের পারমাণবিক সংখ্যা বেশি থাকবে তাদের ইলেকট্রনের শক্তি স্তরের সংখ্যাও বাড়তে থাকবে, কারণ আমরা জানি যে প্রত্যেকটি পরমাণুরই যাদের পারমাণবিক সংখ্যা বেশি তাদের পারমাণবিক শক্তি স্তরও বেশি রয়েছে। অর্থাৎ পরমাণুর আকার বৃদ্ধি পায়, ফলে আগমনকারী ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ কম হওয়ায় ইলেকট্রন আসক্তির মান কমতে থাকে। ফ্লোরিন ও ক্লোরিন একই গ্রুপের উপর নিচে অবস্থিত হওয়ায় ক্লোরিনের আকার বড় হয়, ফলে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কম হয়। সুতরাং ক্লোরিন অপেক্ষা ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। প্রশ্ন 4, রুবিডিয়াম অথবা সোডিয়াম অথবা পটাশিয়াম যেটি গ্রুপ 1-এ অবস্থিত মৌলসমূহ, সবগুলি মৌল হচ্ছে ধাতু। তো এই মৌলগুলাকে ধাতু বলা হয় কেন, ক্ষার ধাতু বলা হয় কেন, এখান থেকে যে কোনো মৌল দিয়ে প্রশ্ন আসতে পারে। সোডিয়াম একটি ক্ষার ধাতু, ব্যাখ্যা করো। পটাশিয়াম একটি ক্ষার ধাতু, ব্যাখ্যা করো। পটাশিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন, সোডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন, রুবিডিয়ামকে ক্ষার ধাতু বলা হয় কেন, যে কোনো একটি প্রশ্ন আসতে পারে। তো এই গ্রুপ থেকে ক্ষার ধাতু সংক্রান্ত যে কোনো প্রশ্ন আসলে একই উত্তর হবে। আমরা এখন দেখে নিই উত্তরটি। যেসব মৌল পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার গঠন করে তাদেরকে ক্ষার ধাতু বলে। অর্থাৎ যে সকল মৌলসমূহ পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার গঠন করে তাদেরকে ক্ষার ধাতু বলে। ক্ষার ধাতুসমূহের সর্ববহিস্থ শক্তি স্তরে একটি মাত্র ইলেকট্রন বিদ্যমান এবং এদেরকে পর্যায় সারণীর গ্রুপ 1-এ স্থান দেওয়া হয়েছে।
রুবিডিয়াম পরমাণুর সর্ববহিস্থ শক্তি স্তরে একটি ইলেকট্রন বিদ্যমান এবং এটি পর্যায় সারণীর গ্রুপ একে অবস্থিত। আমরা রুবিডিয়ামের এখানে যে ইলেকট্রন বিন্যাসটি রয়েছে সেটি আমরা দেখে নেব। তার পারমাণবিক সংখ্যা 37 এবং তার ইলেকট্রন বিন্যাস হচ্ছে এটি। রুবিডিয়াম পরমাণু বিক্রিয়া করে তীব্র ক্ষার রুবিডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, অর্থাৎ এখানে 2 অণু রুবিডিয়াম যোগ 2 অণু পানি এখানে বিক্রিয়া করে 2 অণু রুবিডিয়াম হাইড্রোক্সাইড এবং 1 অণু পানি উৎপন্ন করে। উপরিক্ত কারণে রুবিডিয়ামকে ক্ষার ধাতু বলা হয়। প্রশ্ন 5, কপারকে মুদ্রা ধাতু বলা হয় কেন, অথবা গ্রুপ 11 মৌলগুলোকে মুদ্রা ধাতু বলা হয় কেন? আমরা এই প্রশ্নটি কিন্তু অলরেডি জ্ঞানমূলক প্রশ্নতে পড়েছি, তারপরও আবার এখানে আমরা দেখছি এটা ব্যাখ্যা সহ। অথবা কপারকে মুদ্রা ধাতু বলা হয় কেন? গ্রুপ 11 যে সকল মৌলগুলি রয়েছে ধাতু, মুদ্রা ধাতু, সোনা, রূপা ইত্যাদি ইত্যাদি, এই সকল যে কোনো একটি মৌলকে দিয়ে প্রশ্ন আসতে পারে, যেটিকে মুদ্রা ধাতু বলা হয় কেন। যে কোনো মৌলকে দিয়ে প্রশ্ন আসলে একই ধরনের উত্তর হবে। আমরা এখন দেখে নেব উত্তরটি। কপার ধাতু দিয়ে প্রাচীনকালে মুদ্রা তৈরি করা হতো এবং ব্যবসা বাণিজ্য এবং বিনিময়ের মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো, তাই কপারকে মুদ্রা ধাতু বলা হয়। তাছাড়া এখানে রয়েছে স্বর্ণ, রূপা, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি আরও অনেক ধাতব পদার্থ যেগুলো রয়েছে, সবগুলা ধাতব পদার্থ দিয়েই প্রশ্ন আসতে পারে। সবগুলা যে কোনো একটি ধাতব পদার্থ দিয়ে প্রশ্ন আসলে একই উত্তর হবে। প্রশ্ন 6, এখানে নিয়নকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন, ব্যাখ্যা করো। এই প্রশ্নটি হবে অথবা আর্গনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কেন, অথবা আর্গন মৌলটি নিষ্ক্রিয় কেন, এর কারণ ব্যাখ্যা করো, অথবা গ্রুপ 18তে মৌলগুলো নিষ্ক্রিয় কেন, ব্যাখ্যা করো। এই সকল প্রশ্নগুলি একটি উত্তর, এবং তাছাড়াও গ্রুপ 18তে অবস্থিত মৌলগুলা সাধারণত যে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে যে কোনো একটি নিষ্ক্রিয় গ্যাস মৌল দিয়ে প্রশ্ন থাকতে পারে যে এটি নিষ্ক্রিয় কোনো, ব্যাখ্যা করো। উত্তর, নিষ্ক্রিয় মৌলগুলোর সর্বশক্তি স্তরে অষ্টকপূর্ণ থাকায় মৌলগুলো যথেষ্ট স্থিতিশীল থাকে, ফলে এসব মৌলগুলো সহজে কোনো বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। আর্গনের এয়ার ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ আর্গনের ইলেকট্রন বিন্যাস আমরা জানি আর্গনের পারমাণবিক সংখ্যা 18, এর ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2 3p6, অর্থাৎ সর্বশক্তি স্তরটি ইলেকট্রন দ্বারা পূর্ণ। তো আর্গনের সর্বশক্তি স্তরটি ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় সেটি নিষ্ক্রিয় মৌল। তো গ্রুপ 18তে যে সকল মৌলগুলো রয়েছে প্রত্যেকটি মৌলের সর্বশক্তি স্তর ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকায় সেটিকে নিষ্ক্রিয় মৌল বলা হয়। আর্গনের সর্বশেষ শক্তি স্তরে অষ্টক পূর্ণ, ফলে এটি ইলেকট্রন আদান প্রদান বা শেয়ারের মাধ্যমে কোনো যৌগ গঠন করে না, তাই আর্গনকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। ধন্যবাদ। এ পর্যন্তই আজকের এই ভিডিও।